আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা এমনকি বিসিএস পরীক্ষায় লিটারেচার থেকে যে সকল প্রশ্ন আসে তার মধ্যে লিটারেরি টার্ম অন্যতম একটি গুরুত্বপূর্ণ জিনিস। লিটারেরি টার্ম বলতে কী বোঝায়? সাহিত্যে বিভিন্ন ধরনের শব্দ বা বাক্য ব্যবহার করা হয়, সেগুলোর একটা শ্রেণী বিভাগ করা হয় নামকরণের মাধ্যমে। সেই নামকরণ বা শ্রেণী বিভাগটাই হলো লিটারেরি টার্ম। অর্থাৎ এই যে এখানে আপনারা যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, অক্সিমোরন, হাইপারবোল, প্যারাডক্স, এই জিনিসগুলো আমাদের জানতে হয়। পরীক্ষায় একটি প্রশ্ন দেওয়া থাকে এবং সেখানে বলা থাকে যে এই লাইনটি কিসের উদাহরণ বা এটি কিসের উদাহরণ বা মেটাফোরের উদাহরণ নিচে থেকে কোনটি। অর্থাৎ এগুলো যদি একটু ভালোভাবে বোঝা না যায় তাহলে আপনি কোনোদিন এখান থেকে আনসার করতে পারবেন না। এখানে আজকে আমি আপনাদের এমনভাবে এটা বোঝানোর চেষ্টা করব, আশা করি এরপর থেকে জীবনে কোনোদিন আপনারা কমপক্ষে 7টা লিটারেরি টার্ম বা সাহিত্যের শব্দগুলো আপনাদের আর কোনোদিন পরীক্ষায় ভুল হবে না। প্রথমে দেখুন, চলে আসি আমি সিমিলি। সিমিলি শব্দের অর্থ কী? সিমিলি শব্দটা সেম থেকে এসেছে, অর্থাৎ একই রকম। আপনি যখন দুটো অবাস্তব জিনিসের মধ্যে তুলনা করেন, যাদের তুলনা কখনোই হওয়ার মতো নয়, সেটা হলো কি সিমিলি। তাহলে সিমিলির অর্থটা কি বলা হচ্ছে? তুলনা, সেম জিনিস। এরকম এক্সাম্পলটা দেখেন, হি লুকস লাইক এ মানকি। সে দেখতে একটা বানরের মতো। এখন দেখেন এই বানর আর তার মধ্যে তুলনা করা হচ্ছে। এখন বানর আর সে কি এক? না, কিন্তু দুইজনের মধ্যে তুলনা করে বলা হচ্ছে সে দেখতে বানরের মতো। তাহলে এটা কিসের উদাহরণ হবে? সিমিলির উদাহরণ। কিন্তু সিমিলিতে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সেখানে সেম, অ্যাজ, লাইক এই রকমের শব্দগুলো থাকবে। এটাই হবে হলো সিমিলি। দুটো জিনিসের তুলনা হবে এবং সেখানে সিম জাতীয় মানে কি সিমিলি মানে সেম, অ্যাজ, লাইক এরকম কিছু শব্দ সেখানে থাকবে। এবার 2 নম্বর মেটাফোর। মেটাফোর আর সিমিলি একই রকম জিনিস, শুধু পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো মেটাফোরও দুটো জিনিসের মধ্যে তুলনা করা হবে, কিন্তু আপনি এখানে সেম জাতীয় কোনো শব্দ পাবেন না, মানে সেম, অ্যাজ, লাইক এগুলো পাবেন না। যেমন দেখুন, লাইফ ইজ এ লোকাল বাস। জীবন হলো একটা লোকাল বাস। লাইফের সাথে লোকাল বাসের একটা তুলনা করা হচ্ছে। কেমন তুলনা? যে জীবনে আপনার যেমন বিভিন্ন ধরনের মানুষজন আসে বা চলে যায় আমাদের জীবন থেকে, ঠিক তেমনি লোকাল বাসে বিভিন্ন ধরনের মানুষজন ওঠে এবং চলে যায়, এবং শেষ পর্যন্ত আপনাকে লোকাল বাসে যেমন ড্রাইভার এবং তার সহকারী থাকে, আপনার জীবনের শেষ পর্যন্ত আপনার সাথে একজন মানুষ থাকবে। অর্থাৎ জীবনের প্রত্যেকটা সময় কোনো না কোনো মানুষ আপনার জীবনে থাকে, কেউ একবার আসে এবং চলে যায়। এটাই হলো মেটাফরিক উদাহরণ, মানে রূপক। লাইফ ইজ এ লোকাল বাস। এখন দুটো জিনিসের মধ্যে পার্থক্য দেখেন, সিমিলি আর মেটাফরের মধ্যে যে মানে পার্থক্যটা, সেটা হলো সিমিলিতে সেম জাতীয় মানে লাইক, অ্যাজ, সেম এই শব্দগুলো থাকবে, আর মেটাফরে যেহেতু সিম জাতীয় কোনো শব্দ নাই, তাই মেটাফরের উদাহরণে এরকম কোনো শব্দ থাকে না। তাছাড়া দুটোই কি একই রকম তুলনা বোঝাবে। এবার 3 নম্বরে চলে আসি, পার্সনিফিকেশন। দেখুন, পার্সনিফিকেশনেই কিন্তু এর নামকরণটা করা হয়ে গেছে। পার্সন মানে কি? পার্সন মানে হলো ব্যক্তি, আর আমরা জানি যে ফিকেশন শব্দটা দ্বারা একটি নাউন বোঝানো হয় কোনো ভার্ব থেকে। অর্থাৎ পার্সনিফিকেশন মানে হলো ব্যক্তি রূপে কাউকে প্রকাশ করা, অর্থাৎ নির্জীব একটা পদার্থ যা কখনো প্রাণ নাই বা যে মানুষের মতো আচরণ করতে পারে না, কিন্তু আপনি তাকে মানুষের একটা আচরণ তুলে দিলেন। এটা সাহিত্যের একটা বিষয়। সাহিত্যিক চিন্তা করলে একটা নির্জীব পদার্থকে আমি মানুষের মতো করে দেখাবো, মানুষের মতো করে আচরণ করবে, তাহলে সেটাই হবে হলো পার্সনিফিকেশন, মানে ব্যক্তিরূপে প্রকাশ করা। উদাহরণটা দেখুন, মিস্টার নিউমোনিয়া টাচড মি উইথ হিজ আইসি ফিঙ্গার্স। মিস্টার নিউমোনিয়া মানে হলো, আমরা জানি ঠান্ডার যে ভাইরাসটি রয়েছে সেটির নাম হলো নিউমোনিয়া। নিউমোনিয়াকে দেখেন মিস্টার বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ তাকে ব্যক্তির মতো সম্বোধন করা হয়েছে। তারপরে দেখেন টাচড মি, আমাকে স্পর্শ করলো। এখন মানুষ ছাড়া কি কেউ স্পর্শ করতে পারে? তার মানে এখানে ব্যক্তির বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। তারপরে দেখেন হিজ মানে তার, এখানে মানুষের একটা প্রোনাউন ব্যবহার করা হয়েছে, এবং শেষে বলা হয়েছে আইসি ফিঙ্গার্স মানে বরফের মতো ঠান্ডা আঙুল। এখন বলেন নিউমোনিয়ার কি আঙুল থাকার কথা? থাকার কথা না, এটা মানুষের থাকবে। মানুষ ঠান্ডা হাত দিয়ে কাউকে স্পর্শ করতে পারে। তাহলে কোনো নির্জীব পদার্থের মধ্যে যখন আপনি মানুষের বৈশিষ্ট্য দিয়ে দিবেন, সেটাই হবে হলো পার্সনিফিকেশন, অর্থাৎ পার্সন হিসেবে দেখাচ্ছেন তাকে। এরপরে রয়েছে অ্যালিটারেশন। অ্যালিটারেশনের বাংলা দুটো অর্থ আছে, একটা হলো অনুপ্রাস, আরেকটি হলো স্বরসাদৃশ। দুটো আসলে আমাদের কাছে কঠিন শব্দ। স্বরসাদৃশ বা অনুপ্রাস আপনি যাই বলেন, সেটা হলো দুটো শব্দ বা 3টা শব্দ একই রকম প্রথম বর্ণ
থাকে, এটাই হলো অনুপ্রাস। অর্থাৎ একাধিক শব্দ যখন আপনি পরীক্ষায় দেখবেন যে তাদের প্রত্যেকটা প্রথম লেটারটা ফার্স্ট লেটারটা একই রকম হয়ে গেছে, তাহলে সেটাই হলো অনুপ্রাসের উদাহরণ। যেমন দেখেন 10,000 টসিং, সবার শুরুতে দেখেন টি আছে, 10 টি, 1000-এ টি এবং টসিংয়ে টি, এবং উচ্চারণও হচ্ছে এরা। তাহলে 10,000 টসিং, আপনি একই রকম বর্ণ বারবার উচ্চারণ করছেন, এটাই হলো স্বরসাদৃশ বা এটাকে বলা হয় অনুপ্রাস। বাংলায় অনুপ্রাস নিয়ে সুন্দর একটা গান রয়েছে নকুল কুমার বিশ্বাসে, যিনি কমেডি টাইপের গান করে থাকেন। তার একটা গান রয়েছে যে চাচায় চা চায় চাচি চেঁচে, চা চড়াইতে চায় না চাচির চরচড়ি চুলায়। এখানে আবার একটু বেশি অনুপ্রাস হয়ে গেছে, উনি সবগুলো বর্ণে চ দিয়ে করেছেন। কিন্তু এমন যদি হতো যে শুধু শব্দগুলোর প্রথম বর্ণ চ, তাহলেই কিন্তু এটা অ্যালিটারেশন হয়ে যেত বা অনুপ্রাস হয়ে যেত। এখানে মনে রাখার ক্ষেত্রে আপনি মনে রাখতে পারেন, অ্যালিটারেশনে দেখেন একটা এল দুইবার আছে, অর্থাৎ এল দুইবার। ঠিক তেমনিভাবে শব্দগুলোতে একাধিকবার যদি কোনো বর্ণ ব্যবহার করা হয় প্রত্যেক শব্দের শুরুতে, সেটাই হলো অ্যালিটারেশন বা অনুপ্রাস। এরপরে রয়েছে দেখেন অক্সিমোরন। অক্সিমোরন মানে কি? বিরোধ। এক্সাম্পলটা দেখেন, হি ইজ রেগুলারলি ইরেগুলার, সে নিয়মিতভাবে অনিয়মিত। এটা একটু বিরোধ টাইপের কথা হয়ে গেল না, যে রেগুলারলি আবার ইরেগুলার হয় কি করে? তাহলে এইটাই হলো অক্সিমোরন, যে বিরোধ জাতীয় কথাগুলো আপনি পরপর ব্যবহার করবেন। এটা কিভাবে মনে রাখবেন? দেখেন, এটা মনে রাখবেন হলো অক্সি শব্দটার মানে কি? অক্সি বললে আমাদের মাথায় চলে আসে অক্সিজেন, তাই না? অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। তাহলে অক্সি মানে আমরা এখানে বলতে পারি হলো বাঁচা, অর্থাৎ আমরা অক্সিজেন দিয়ে বাঁচি। তারপরে দেখেন মরণ। মরণ শব্দটার অর্থ কী? মরণ শব্দের অর্থ আমরা বাংলায় চিন্তা করলে মরে যাওয়া। তাহলে অক্সিম দিয়ে আমরা বাঁচি, আর মরণ বলছে মরে যেতে। তার মানে বাঁচা মরা দুটো শব্দ পরপর ব্যবহার করা হয়েছে। এখন দেখেন বাঁচা আর মরার মধ্যে কি বিপরীত সম্পর্ক না? তাহলে এই যে বিপরীত দুটো সম্পর্কের শব্দ পরপর, অক্সিজেন আর হলো মরণ পরপর বসানো হয়েছে, এটাই হলো অক্সিমোরন। তার মানে আমরা বলতে পারি অক্সিমোরন নিজেই একটা অক্সিমোরন। তার মানে বিপরীত দুটো শব্দ যদি আপনি পরপর ব্যবহার করেন, তাহলে সেটা কি হবে? সেটাই হবে হলো অক্সিমোরন। অক্সিমোরনের সাথে আপনাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হলো প্যারাডক্স। প্যারাডক্স আর অক্সিমোরন একই রকম, সিমিলে এবং মেটাফোরের যেমন একটা মিল আছে, এদেরও মিল আছে। অক্সিমোরন যেমন বিরোধ কথা প্রকাশ করে, বিপরীত কথা প্রকাশ করে পরপর, প্যারাডক্স এরকম স্ববিরোধী বক্তব্য প্রকাশ করে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কী? চলুন একটা এক্সাম্পল দেখি। ওয়ার ইজ পিস, যুদ্ধই হলো শান্তি। আপাত দৃষ্টিতে আপনার এটা মনে হচ্ছে স্ববিরোধী, কিন্তু আমরা যদি একটু চিন্তা করি তাহলে কি হয়? সেটা হবে হলো যে যুদ্ধের মাধ্যমে কিন্তু অনেক সময় শান্তি প্রতিষ্ঠা করা যায়। যেমন আমরা অশান্তিতে ছিলাম 1971 সালের আগে, আমরা কিন্তু 71 সালে একটা যুদ্ধের মাধ্যমে আমাদের দেশে শান্তি এনেছি। তাহলে যুদ্ধের মাধ্যমে কি হয়েছে? শান্তি হয়েছে। তাহলে ওয়ার আর পিস এই দুটো কিন্তু বিপরীত শব্দ, কিন্তু এখানে একটা কথা আছে, এটা কি তাহলে অক্সিমোরন হবে? দুটো বিপরীত শব্দ ব্যবহার করা হয়েছে না, এটা অক্সিমোরন হবে না। কারণ অক্সিমোরনে অক্সিজেন মানে বাঁচা আর মরণ পরপর বসেছে। আপনি দেখুন তো ওয়ার আর পিস কি পরপর বসেছে? মানে একের পর এক? না, বসেনি। কিন্তু ভাবটা হয়েছে কার মতো? অক্সিমোরনের মতো। এইটাই হলো প্যারাডক্স। নিচের আরেকটা এক্সাম্পল দেখেন, এই ওয়ার ইজ পিস এই মানে বাক্যটা ব্যবহার করা হচ্ছে জর্জ অরওয়েলের 1984 উপন্যাসে, তিনি এই সব বাক্যটা ব্যবহার করেছেন। এবার আমরা শেক্সপিয়ারের একটা লাইন দেখি প্যারাডক্সের। উনি এই লাইনটা ব্যবহার করেছেন যে আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড, আমাকে অবশ্যই নির্দয় হতে হবে দয়ালু হওয়ার জন্য। এটা আবার কেমন কথা? স্ববিরোধী হয়ে গেল। কিন্তু আপনি একটু চিন্তা করেন, বাচ্চারা যখন আমাদের কাছে কিছু চায়, আমরা কিন্তু একেবারে সদয়ভাবে সব কিছু তাদেরকে দেই। এখন একটা বাচ্চা যদি ছাদ থেকে লাফ দিতে চায়, তাহলে কি আপনি ছাদ থেকে লাফ দিতে দিবেন? দিবেন না। কেন দিবেন না? কারণ আপনি তার প্রতি দয়ালু, আপনি জানেন যে মারা যাবে, আপনি দয়া করেই তাকে ছাদ থেকে লাফ দিতে দিচ্ছেন না। কিন্তু বাচ্চা কিন্তু মনে করছে আপনি তার অনুরোধ রাখছেন না, তার মানে আপনি নির্দয়। তখন আপনি বললেন যে আমাকে নির্দয় হতে হবে দয়ালু হওয়ার জন্য, অর্থাৎ তোমাকে যদি আমি বাঁচাতে চাই তাহলে আমাকে তোমার প্রতি নির্দয় হতে হবে। এই যে ক্রুয়েল আর হলো কাইন্ড, এই দুটো স্ববিরোধী বক্তব্য একবার বাক্যে ব্যবহার করা হয়েছে, এটাই হলো আমাদের প্যারাডক্স। এখন অক্সিমোরনের সাথে পার্থক্য কোথায়? অক্সিমোরনে দুটো শব্দ পরপর থাকে, রেগুলার ইরেগুলার। এখানে দেখেন ক্রুয়েল আর কাইন্ড দুটো শব্দ কিন্তু পরপর নেই। তাহলে এই যে দুটো শব্দ পরপর ব্যবহার করা হলো না, কিন্তু পুরো ভাবটা হয়ে গেছে স্ববিরোধী। এটাই হলো আমাদের প্যারাডক্সের উদাহরণ। এবার হলো আমাদের হাইপারবল।
হাইপারবোল মানে কি? হাইপারবোল মানে হলো বাংলায় বলা হয় অতিরঞ্জন, অর্থাৎ কোনো কিছুকে বাড়িয়ে বলা, বেশি করে বলা। আমরা বাংলা একটা এক্সাম্পল আগে দেখি। আমরা ছোটোবেলায় অনেকেই শুনেছি, আমাদের ছোটোবেলায় আমাদের বাবা মা ডাকাডাকি করতে, এই শোন শোন, তো শুনতাম আমরা 2-3টা ডাক দিত, পরে বলতো কি যে 14টা ডাক দিলাম এখনও তুই শুনিস নাই। তাহলে আসলে কিন্তু সে 14টা ডাক দেয় নাই, 100 বার বলার পরেও তুই কাজটা করলি না, আসলে কিন্তু সে 100 বার বলেনি। কিন্তু এই শব্দগুলো দ্বারা কি করা হচ্ছে? এই শব্দগুলো দ্বারা অতিরঞ্জন মানে বাড়িয়ে বলা হচ্ছে। এইটাই হলো আমাদের সাহিত্যে হাইপারবোল। এখন এক্সাম্পলটা আমরা দেখি। 10,000 saw I at a glance, এটা ড্যাফোডিল কবিতার একটা অংশ। এক নজরে আমি 10,000 ড্যাফোডিল দেখলাম। এক নজর মানে কি? এই যে তাকালাম, চোখ নিয়ে আসলাম, এটাই এক নজর। এখন এক নজরে 10,000 ড্যাফোডিল দেখা সম্ভব না। এটা সে বাড়িয়ে বলেছে, মানে বোঝাতে চাইছে অনেক। যেমন 14টা ডাক দিছে মানে কি? অনেক ডাক দিছে। 100 বার বলেছি মানে অনেক বলেছি, এটা বোঝাইতে চেয়েছেন। তাহলে 10,000 শব্দটা কোন অর্থে এখানে ব্যবহার করা হয়েছে? এখানে ব্যবহার করা হয়েছে বেশি অর্থে, বাড়িয়ে বলা অর্থে। তাহলে এটাই হলো আমাদের হাইপারবোল। এটা মনে রাখবেন কিভাবে? এটা মনে রাখবে, দেখেন, হাই শব্দটার মানে কি? হাই শব্দটার মানে আমরা জানি হলো উঁচু। উঁচু মানে কি? বেশি। অর্থাৎ হাই মানে আমরা বলতে পারি বেশি। আর বোল মানে কি? বোল মানে আমরা জানি হলো, বাংলায় যদি চিন্তা করি, বলা, কোনো কিছু বলো, এরকম বলা। তাহলে হাইপারবোল মানে কি? হাই মানে বেশি, বেশি করে বলা। তাহলে হাইপারবোল মানে আপনি ধরে নেবেন যে বেশি করে কোনো কিছু বললে সেটাই হবে হাইপারবোল। এবার আমরা এক ঝলকে সবগুলো নামের সাথে মিলকরণ করে কিভাবে মনে রাখতে হবে একটু দেখি। সিমিলি, মেটাফোর একই, তুলনা। কিন্তু সিমিলির মধ্যে সিম আছে, তার মানে বাক্যে সেম, লাইক, অ্যাজ এগুলো থাকবে, কিন্তু মেটাফোরে নাই, তাই মেটাফোরে থাকবে না। দুটি তুলনা। পার্সনিফিকেশন ব্যক্তিরূপে প্রকাশ করা, মানে পার্সন হিসেবে দেখানো। অ্যালিটারেশন ডাবল এল আছে, তার মানে একই রকম মানে অনেকগুলো শব্দ ব্যবহার করবেন, প্রত্যেক শব্দগুলোর প্রথম অক্ষর একই রকম থাকবে। যেমন 10,000 বাংলায় কি? অনুপ্রাস, যেমন চাচায় চা চায়, এরকম। অক্সিমোরন কি? অক্সিজেন মানে বাঁচা, মরণ মানে মরা, বাঁচা মরা মানে বিপরীত দুটো শব্দ পাশাপাশি এরকম অক্সিমোরনের মতো বসলে সেটাই কি হবে? আপনার অক্সিমোরন হবে, যেমন রেগুলার, ইরেগুলার। এরপরে রয়েছে হলো অক্সিমোরনের সাথে মনে রাখবেন প্যারাডক্স। প্যারাডক্সও বিপরীত কথা, কিন্তু এখানে শব্দটি তো পরপর থাকে না, একটা বাক্যের মধ্যে থাকে। যেমন ওয়ার ইজ পিস, ওয়ার আর পিস পাশাপাশি নেই, দূরে আছে, কিন্তু ভাবটা হলো অক্সিমোরনের মতো। এটা কি হলো? প্যারাডক্স, স্ববিরোধী বক্তব্য। এরপরে হল হাইপারবোল। হাইপারবোল কি? বাড়িয়ে বলা। হাই মানে বেশি, আর বোল মানে বলা, তার মানে বেশি করে বলা। আশা করি এরপর থেকে এই ভিডিওটি দেখার পরে আপনার এই শব্দগুলো থেকে কোনো মানে সমস্যার সম্মুখীন আপনি হবেন না। বিসিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিশেষ করে খ ইউনিট এবং ঘ ইউনিটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে খ ইউনিটের শিক্ষার্থীদের জন্য এখান থেকে প্রশ্ন আসে। তো আশা করি এই ভিডিওটির পর আপনার সেই প্রশ্ন উত্তর দিতে আর কোনো সমস্যা হবে না। আরেকদিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, কোন বিষয়ের উপর আপনার ভিডিও চান সেটি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।